জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আজকের শিক্ষিত যুব সমাজ চাইলে কৃষিকে একটি উদ্যোক্তা ভিত্তিক ব্যবসায় রূপ দিতে পারে। যুবকদের কৃষিতে ফিরিয়ে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়াও জরুরি। প্রথমত, কৃষিকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে হবে। তৃতীয়ত বলতে পারি, সঠিক বাজার ব্যবস্থা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। যখন যুবক বুঝবে যে কৃষি করেও সম্মান ও স্থায়ী আয় সম্ভব, তখন তার আগ্রহ স্বাভাবিকভাবেই বাড়বে। বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশিক্ষণ কর্মসূচি যুব কৃষকদের উৎসাহিত করছে। কৃষি স্টার্টআপ, কৃষি প্রসেসিং, দুগ্ধ ও মৎস্য চাষ, এসব ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রামে থেকেই সফল উদ্যোক্তা হওয়ার পথ এখন আর কল্পনা নয়, বাস্তবতা। সবচেয়ে বড় কথা, কৃষির সঙ্গে যুক্ত হওয়া মানে প্রকৃতির সঙ্গে যুক্ত হওয়া। মাটির গন্ধ, সবুজ ফসলের হাসি, নিজের হাতে ফলানো অন্ন, এই অনুভূতির অন্য কোনো বিকল্প নেই। আসুন আমরা যুব সমাজকে নতুনভাবে অনুপ্রাণিত করি। কৃষি যেন শুধু অতীতের ঐতিহ্য না হয়, বরং ভবিষ্যতের সম্ভাবনা হয়ে ওঠে। আপনার কথা হচ্ছে যারা শুনছে, আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক ভাইরা, তাদের জন্য আপনি কি বলতে চান? তাদের জন্য আমার বলা যে আপনারা আমার কথা শুনেই যে একদম এগ্রি হয়ে যাবেন তা নয়। আমি যে কথাগুলো বললাম সেটা আপনার ছোট ছোট নিজের ক্ষেতে প্রয়োগ করুন, অথবা অপরে কোথায় করেছে একটু দিক ঘুরিয়ে দেখে নিন। সেটা এরকম বিভিন্ন ক্ষেত আছে, বিভিন্ন চাষি আছে, আপনারা সেখানে যাবেন, দেখার পরে বুঝতে পারবেন যে কাজটা হচ্ছে কি না, কীভাবে সে আগাছা নিয়ন্ত্রণ করছে, সে কিভাবে জৈব সার তৈরি করছে, সে কিভাবে জৈব রোধক তৈরি করছে, তার এলাকার কি সম্পদ আছে সেটাকে কোন কাজে লাগাচ্ছে। আর আপনাকে সবচেয়ে স্বাদ নিতে জানতে হবে যে আমি জৈব প্রোডাক্টের খাদ্যে একটা বেগুন খেলাম আর বাজারে কেনা একটা পাইকারির মাল খেলাম, এই দুটো যদি আপনি পার্থক্য করতে পারেন, আপনার খামার থেকে শুরু হোক, আপনি আপনারটা থেকে শুরু করুন যে আমার বাড়িতে সবগুলো ভালো খাবো। তাহলে আপনার যদি ভালো খাওয়াটার ইচ্ছা বাড়ে, আপনার তখন আপনারই মনে হবে যে এরপরে যে আমার মেয়ের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে খাবারটা পাঠাচ্ছিলাম সেটাও একটু ভালো যাক। তাহলে এ থেকে ধীরে ধীরে বাড়বে। আর সবাই যদি এটা সচেতন হয়ে নিশ্চয়ই আসবে। তবে প্রথমে 3 বছর একটু পরিশ্রম যাবে, একটু লস হবে, সেখান থেকে ধীরে ধীরে আপনাকে বেরোতে হবে। এবং গরু থাকতেই হবে জৈব ক্ষেত্রে, এরকম ব্যাপারটা নেই। জৈব গরুবিহীন কীভাবে জৈব প্রোডাক্ট আছে আমার হাতে, শুকনো কার্বন কী আছে, তাকে কিভাবে কেঁচো সারে রূপান্তরিত করা যায়, কিভাবে আমি একই বলেছি একই জিনিস পাওয়ার বিভিন্ন উৎসগুলোকে আপনাকে খুঁজে নিতে হবে। তাহলে আপনারা আমার কথা শুনে নয়, কোথাও না কোথাও আপনার আশেপাশে দেখবেন অনেকেই আছে, আপনার গ্রামে যে যেখান থেকেই শুনছেন নিশ্চয়ই দেখবেন পাশাপাশি কোথাও না কোথাও কিছুটা জৈব ছোঁয়া আছে। সেই জায়গাগুলো ওনাদের সঙ্গে কথা বলুন এবং ওনাদের সবজির স্বাদ নিন, এবং ওদের ইনকাম ধীরে ধীরে বাড়ছে কিনা, ওরা ভালো আছে কিনা সেটা জেনে আপনাকে এগ্রি হতে হবে। আর একসঙ্গে আপনার যতটা জমি আছে সব পুরোটাই একসঙ্গে কাজ করার দরকার নেই। আপনার হাতে যেটুকু জৈব সম্পদ আছে, আপনার যেটুকু নলেজ আছে, সেটুকু নিয়ে 2 কাঠা 1 কাঠা থেকে শুরু করুন। সেটাকে তো খুব সুন্দর করে করুন। তাহলে আপনি 3 বছর পরেই 1 কাঠা থেকে আপনার যদি মনে হয় রূপান্তর হয়েছে, আপনি মনে হয় যে হ্যাঁ জৈবদের সম্ভব, আপনি করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিউনিটি রেডিও মুক্তধারা 89.6 FM এর পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদের এই যে আমার কাছে আসার জন্য, এবং আমার যেটুকু দোয়ার ছিল আমি চেষ্টা করেছি এইটুকু সময়ের মধ্যে। আমাদের প্রতিদিনের অন্ন আসে কৃষকের ঘাম ঝরানো পরিশ্রম থেকে। ভোরের আলো ফোটার আগেই যে মানুষটি মাঠে যায়,
রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যে ফসল ফলায়, সেই কৃষকই আজ সবচেয়ে বেশি অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। কারণ একটাই, কৃষিপণ্যের ন্যায্য মূল্যের অভাব। প্রায়ই দেখা যায় বাজারে সবজি, ধান, আলু বা অন্যান্য ফসলের দাম হঠাৎ করে কমে গেছে। উৎপাদন খরচ বাড়লেও কৃষক তার ফসলের সঠিক মূল্য কিন্তু পান না। মাঝখানে দালাল ও পাইকারি ব্যবসায়ীরা অধিকাংশ লাভ তুলে নেয়, আর কৃষকের হাতে থাকে সামান্য অংশ। ফলে বছরের পর বছর পরিশ্রম করেও কৃষকের জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আসে না। ন্যায্য মূল্য না পাওয়ায় অন্যতম কারণ হল বাজার ব্যবস্থার অসংগঠিত কাঠামো। অনেক ক্ষেত্রে কৃষকের সরাসরি বাজারে পৌঁছানোর সুযোগ নেই। সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজের অভাবে কৃষক বাধ্য হন কম দামে দ্রুত ফসল বিক্রি করতে। ফলস্বরূপ বাজারের যখন চাহিদা বাড়ে, তখন লাভের বড় অংশ অন্যের হাতে চলে যায়। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে কয়েকটি বিষয় খুবই জরুরি। প্রথমত, উৎপাদনের খরচের ভিত্তিতে ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত, কৃষকের জন্য সরাসরি বাজার সংযোগ ও ডিজিটাল বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তৃতীয়ত, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, যাতে কৃষক তাড়াহুড়ো করে ফসল বিক্রি করতে বাধ্য না হয়। এছাড়া কৃষক সমবায় ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে একত্রে ফসল বিক্রির উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে দর কষাকষির শক্তিও বাড়ে এবং ভালো দাম পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। কৃষক যদি তার পরিশ্রমের সঠিক মূল্য পান, তবে তার জীবনে স্থিতিশীলতা আসবে এবং যুব সমাজও কৃষির প্রতি আগ্রহী হবে। কৃষকের ন্যায্য মূল্য মানে শুধু অর্থনৈতিক লাভ নয়, এটি তার প্রাপ্য সম্মান ও মর্যাদার প্রশ্ন। দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তি শক্তিশালী রাখতে হলে কৃষকের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের সবুজের পথে জৈব চাষ অনুষ্ঠান এখানেই শেষ করছি। মনে রাখবেন, সুস্থ মাটি মানেই সুস্থ ফসল, সুস্থ ফসল মানেই সুস্থ জীবন। আপনার মতামত জানাতে ভুলবেন না। সবুজ হোক গ্রাম, সুখী হোক কৃষক। ধন্যবাদ। সবাই ভালো থাকুন। নমস্কার। আমার জীবন তড়ির হালটি ধরে আছেন তারিণী। আমার জীবন তড়ির হালটি ধরে আছেন তারিণী। তাই নদী ছেড়ে খালে নালায়, নদী ছেড়ে খালে নালায় ডুবতে পারিনি। আমার জীবন তোরির হালটি ধরে আছেন তারিণী। এই তরিকে বসুন্ধরায় পেলাম যেদিন মায়ের দয়ায়। এই তরিকে বসুন্ধরায় পেলাম যেদিন মায়ের দয়ায়। সেদিন থেকে মা ছাড়া, সেদিন থেকে মা ছাড়ায়া কারো হাতে হাল তো ছাড়িনি। আমার জীবন তড়ির হালটি ধরে আছেন তারিণী।
সারা দেহে মার মমতা, আমার ক্ষতি করবে কে আর, কতটুকু কার ক্ষমতা, আমার মাথায় মায়ের আশিস, সারা দেহে মার মমতা, আমার ক্ষতি করবে কে আর, কতটুকু কার ক্ষমতা, জলের নিচে পাহাড় রাখো, তবু তরি ডুবে না গো, জলের নিচে পাহাড় রাখো, তবু তরি ডুবে না গো, মার চালো নাই চলবো আমি, মার চালো নাই চলবো আমি, কোথাও আজ তাই কো হারিনি, আমার জীবন তোরির হালটি ধরে আছেন হারিনি, তাই নদী ছেড়ে খালে নালায় ডুবতে পারিনি, আমার জীবন তোরির হালটি ধরে আছেন তারিনি, আমার জীবন তোরির হালটি ধরে আছেন তারিনি।